আজকে আমাদের ক্লাস শুরু হবে 17 নম্বর অঙ্ক দিয়ে। সবাই 17 নম্বর অঙ্কটা দেখি। Jomona Limited is considering investing in project that require taka 2 lakh on cash outlay depreciation on a straight line basis toward zero salvage value, and corporate tax rate is 25% and cost of capital 12%. Estimated gross cash flow CFBT দেওয়া আছে। প্রথম লাইনে বলছে যে আমাদের একটা ইনভেস্টমেন্ট করবে, এই ইনভেস্টমেন্টের পরিমাণটা হবে 2 লাখ টাকা এবং অবচয় ধরা হয় সরল রৈখিক পদ্ধতিতে, এবং অবচয় যখন ধরবে তখন ওই সম্পদের কোনো ভগ্নাংশ মূল্য ছিল না, অর্থাৎ জিরো বলতেছে, এবং কর্পোরেট ট্যাক্সে 25% এন্ড কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে 12%। আর আমাদের কোশ্চেনে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে। তো প্রথমে চাইছি পেব্যাক পিরিয়ড, সেকেন্ডে বলছে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, থার্ডে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, 4 নম্বরে চাইছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স এন্ড 5 নম্বরে আইআরআর। তো আমরা কি করব, প্রথমেই সিএফএটি পর্যন্ত কাজ করব। সিএফএটি কোশ্চেনে দেওয়া নাই, তো সেটা আমরা আগে তৈরি করব। তৈরি করার পর আমাদের যে রিকোয়ারমেন্টের জন্য যেই কয়টা ঘর লাগবে ওই কয়টা আমরা ঘর করব। আমাদের প্রথমে মাস্ট সিএফএটি পর্যন্ত করতে হবে, যে কোনো রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হলে। যদি শুধু এভারেজ ইএটি অথবা আরওআই চাই তাহলে আমরা ইএটি পর্যন্ত করলেও হবে। এই যে ইএটি জব দেখতেছি না, এই পর্যন্ত করলেও আমাদের হয়ে যাবে। দুইটা রিকোয়ারমেন্ট আমরা ইএটি পর্যন্ত করতে পারবো, এক হলো এআরআর আর একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই। এগুলো রিকোয়ারমেন্ট আমরা ইএটি পর্যন্ত ঘর করেও কমপ্লিট করতে পারি, কিন্তু আমাদের কোশ্চেনে এই দুইটার কোনোটাই চাই নাই, তার মানে আমাকে আমার ঘর আরো বেশি করতে হবে। প্রথমে বছর বসালাম 5 বছর। আমাদের কোশ্চেনে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স ছিল, সেগুলো বসালাম, এবং অবচয় আমাদের বের করতে হয় সরলরৈখিক পদ্ধতি বলে দিছে। কোনো মেথড বলা না থাকলে আমরা সরলরৈখিক করি। 2 লাখ টাকা থেকে কোনো ভগ্নাংশ মূল্য ছিল না, এই জন্য জিরো বাদ দিচ্ছে, এবং লাইফ ছিল 5 বছর। ঠিক আছে, আমাদের এখানে 40 লাখ টাকা দাঁড়াইতেছে অবচয়। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে আমরা অবচয়গুলো বাদ দিব, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে অবচয় বাদ দিব। অবচয় যদি বাদ দিই তাহলে আমাদের থাকে আর্নিং বিফোর ট্যাক্স। ঠিক আছে, আর্নিং বিফোর ট্যাক্স। এই আর্নিং বিফোর ট্যাক্সের উপর 25% করলে আমাদের 10,000, 15,000, 25,000, 12,500 এবং 5,000 আসতেছে। বুঝতে পারছি? এরপর আমরা যাব হচ্ছে বাদ দিব, ট্যাক্স বাদ দিব। কোথা থেকে? আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সটা বাদ দিব। বাদ দিলে পাবো আর্নিং আফটার ট্যাক্স। এই টাকা থেকে এগুলো বাদ দাও, দেখো 30,000, 60,000 থেকে 15,000 বাদ দাও 45, 1 লাখ থেকে 25 বাদ দিলে 75। এইভাবে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিয়ে আর্নিং আফটার ট্যাক্স হয়েছে, এবং এই আর্নিং আফটার ট্যাক্সের সাথে আমরা অবচয় যোগ করব। আর্নিং আফটার ট্যাক্স এবং অবচয় দুটো যোগ করে হইতেছে আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। 40, 38, 70, 40 এবং 85 1,55,, 40 এবং 1,15,000 মিলে 2,70,000। এইভাবে সরি 85 এবং 1,15,000 এবং 77,500 হইতেছে। এগুলো এই অবচয়ের সাথে আমরা স্যার ট্যাক্সটা কি সিএফবিটি এর উপরে করি আমরা? না না, ট্যাক্সটা হবে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স সিএফবিটির উপর করলে তো আমার অবশ্যই বাদ দেওয়ার কোনো প্রয়োজন থাকে না। আমরা অবশ্যইটা বাদ দিই ট্যাক্সটা ধরার জন্য, ট্যাক্সটা কাউন্ট করার জন্য অবশ্যই কাজটা আমরা করে নিই। তারপরে আমরা যাবো কিউমিলেটিভে, কারণ পেব্যাক পিরিয়ড করতে গেলে আমার কিউমিলেটিভ সিএফএটি লাগবে। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন আমরা গড় করতে থাকবো। পেব্যাক পিরিয়ডে সিএফএটি প্রয়োজন হয়। 70 লিখছি, 70 আর 85 মিলে 1,55,000,
এর সাথে এটা যোগ করেছে 2,70,000, 2,70,000 এবং 77,500 যোগ করেছে 3,47,500 এবং 55,000 যোগ করেছে 4,02,500। এটা দিয়ে আমরা কি করতে পারবো, পেব্যাক পিরিয়ড বের করতে পারবো এই দুইটা ঘর এবং এর সাহায্যে। দুইটা ঘর এবং এর সাহায্যে আমরা পেব্যাক পিরিয়ড বের করতে পারবো। এরপরে কোশ্চেনে ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। ডিসকাউন্ট ফ্যাক্টর হলো 12%। এই 12% ফ্যাক্টর আমরা আরো দুইটা ক্লাসে শিখেছি কিভাবে ফ্যাক্টর গুলো বের করতে হয়। 1 ডিভাইডেড বাই 1.12 পাওয়ার n, অর্থাৎ বছর বসাইতে হয়। ঠিক আছে, তো এগুলো আমরা বের করছি। বের করার পর এই ভ্যালুগুলো আমরা গুণ করবো হলো সিএফএটির সাথে। সিএফএটির সাথে যদি আমি ভ্যালুগুলো গুণ করি তাহলে বের হবে পেব্যাক প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কেন প্রয়োজন? আমাদের পরের 4টা রিকোয়ারমেন্ট কমপ্লিট করার জন্য পিভিটা অবশ্যই লাগবে। ডিসকাউন্ট, পেব্যাক পিরিয়ড, এনপিভি, এগুলো সবই ডিসকাউন্টিং ভ্যালু দিয়ে আমাদের কাজ করতে হয়। ডিসকাউন্ট করার পরে যে ভ্যালু আসবে তার সাহায্য নিয়ে আমাদের এই ডিসকাউন্টিং মেথড যেগুলো ছিল, অর্থাৎ ডিসকাউন্ট, পেব্যাক পিরিয়ড, এনপিভি, পিআই, এনপিআই, আইআরআর, এই সবগুলো করতেই আমাকে পেব্যাক পিরিয়ডের সরি প্রেজেন্ট ভ্যালুর সাহায্য নিতে হবে। প্রেজেন্ট ভ্যালু ছাড়া আমরা ডিসকাউন্টিং মেথডের কোনো রিকোয়ারমেন্টই কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে, সেই জন্য আমাকে এই পর্যন্ত যাইতে হবে। তো যাওয়ার পর আমরা কি করলাম, এইটারও কিউমুলেটিভ বের করলাম। এটার কেন কিউমুলেটিভ করলাম? কারণ আমাদের কোশ্চেনে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড চাইছে, অর্থাৎ তোমার প্রেজেন্ট ভ্যালু যেটা হয়েছে সেটারও কিউমুলেটিভ করতে হবে। যখন কোশ্চেনে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বা প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড বলবে তখন আমরা সিপিপির কথাও করবো। এরপরে আমরা ডিসকাউন্ট রেট আরেকটা বাড়িয়েছি কেন? আমাদের তো অলরেডি ছিল একটা, কেন আরেকটা নিয়ে কোশ্চেনে আইআরআর চাইছে। আইআরআর চাইলে ডিসকাউন্ট রেট একটা যদি দেওয়া থাকে আমাকে আরেকটা ডিসকাউন্ট রেট এবং পিভির গড় করতে হয়। এখানে যেমন দুইটা আমরা বের করছি, ডিসকাউন্ট রেট 12% ছিল, তার ভিত্তিতে প্রেজেন্ট ভ্যালু বের করছি। আইআরআর চাইলে আরেকটা ডিসকাউন্ট রেট ধরে তার ভিত্তিতে আবার প্রেজেন্ট ভ্যালু করব। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কোশ্চেনে কোনো রেটই দেওয়া যদি না থাকে তখন তোমাকে দুইটা রেটই ধরে নিতে হবে। এরকম অঙ্ক আমরা সামনে পাবো, আইআরআর করতে বলছে কিন্তু কোনো ডিসকাউন্ট রেটই কোশ্চেনে দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে নেক্সট আমরা অঙ্ক পাবো দেখব। এখন এগুলো তো করলাম না, এখানে সিপিবি বের করছি সেম আগে সিসিএবিটি যেভাবে করছি, এইটা এটা যা আছে বসাইছি, এটার সাথে এটা যোগ করবো, করে এটা আসবে, এটার সাথে এটা পুনরায় যোগ করবো, এটা আসবে, অর্থাৎ কোনাকুনি আমরা যোগ করে করে ব্যালেন্স গুলো বসাবো। এরপরে ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা আমরা পরে ধরতেছি যে কত হবে, সেটা ডিপেন্ড করতেছে আমার অঙ্কের এনপিভি কত হয়। এনপিভি এর উপর ডিপেন্ড করে আমরা ওই রেটটা ধরি। ঠিক আছে, আমরা এনপিভি পর্যন্ত আগে যেয়ে নেই, অর্থাৎ রিকোয়ারমেন্ট 4 পর্যন্ত আমরা করে নিই। পেব্যাক পিরিয়ড সূত্র ছিল কি a প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। পেব্যাক করার সময় আমাদের নিয়ম কি ছিল, আগে এনসিও এর মানটা বসাবো। এনসিও এর মানটা হলো 2 লাখ টাকা এবং এনসিও সমান বা কাছাকাছি কম কোনটা আছে সেইটাকে আমরা সিলেক্ট করব সিসিএবিটির ঘর থেকে। এই ঘরটা থেকে আমাদের সিলেক্ট করতে হবে সি এর মান। সিসিএবিটির ঘর থেকে সি এর মানটা আমাদের সিলেক্ট করতে হবে। 3 লাখ টাকা আমাদের 2 লাখ টাকা বিনিয়োগ ছিল, তাহলে 2 লাখ টাকার বেশি হয়ে যায় এটা। এই জন্য আমরা কত নিব, 1,55,000 নিব সি এর ভ্যালু। আমাদের সি হচ্ছে 1,55,000। এই 1,55,000 বছর কত? 2 বছর। এই 2 হলো এর মান। ঠিক আছে, 2 হচ্ছে এর মান আর 1,55,000 হচ্ছে সি এর মান। আর ডি কিভাবে নিতে হয়, তার পরবর্তী বছরের যে সিএবিটি আছে সেটা হচ্ছে তার মান ডি এর মান। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। সি মিনস কি, ডি কি এবং এনসিও কি এবং এ মানে কি, এটা মনে রাখতে পারলে তুমি সূত্রের মধ্যে সঠিকভাবে মানটা বসাতে পারবা। তাহলে এখানে দেখতেছি আমরা 2.39 আসতেছে। 2.39 অর্থাৎ তোমার 2 বছর 2.39 বছরের মধ্যেই তোমার বিনিয়োগকৃত টাকাটা তুমি উঠিয়ে আনতে পারবা। ঠিক আছে, এরপরে যাবো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। অর্থাৎ আমাকে সিলেক্ট করতে হবে এইখান থেকে সি, এবার না, এখন সি সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এখানে দেখো
যে 2,10,000 সরি 2 লাখের কাছাকাছি আছে 1,30,261। 2 লাখ 12 নেওয়া যাবে না, কারণ এটা 2 লাখের বেশি চলে যায়, 2 লাখের কম সমান থাকতে হয়। তো এখানে দেখতেছি যে আমাদের 1,30,261 টাকা আছে, তাহলে এটা হলো সি, এবং এটার বছরটা হলো 2, অর্থাৎ এটা হলো এ, এবং তার পরবর্তী বছরের কোথায় খুঁজবো আমরা, এই পেব্যাক পিরিয়ড দেখবো, তার পরবর্তী বছরের পেব্যাক পিরিয়ড দেখবো 81,855। 81,855 হলো সির ভ্যালু। এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে সলভ করলাম। দেখো 2,30,261, 81,857, 2 বছর, তাহলে এটাও ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড দেখে আমরা বললাম যে এটাও আমাদের 8 বছর, 2.85 বছর সময় লাগবে যদি আমরা প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে সময়টা নির্ধারণ করি, বিনিয়োগের টাকা কবে ফেরত আসবে। ঠিক আছে, এটা ছিল নর্মাল ভাবে। আর এটা হলো ডিসকাউন্ট করার পরে যে ক্যাশ ফ্লো হয়েছে তার বিবেচনায় আমরা দেখতেছি 2.85 বছর সময় লাগবে। তারপরে চাইছে আমাদের এনপিভি। এনপিভি কিভাবে পাই, এখানে তো টোটাল আমরা বের করতেছি, এই সবগুলো যোগ করবা, টোটাল বের হবে। এই টোটাল থেকে বিনিয়োগের টাকা বাদ দিলেই তুমি এনসিও সরি এনপিভি পেয়ে যেতেছো 92,577 টাকা। এটা আমরা সরাসরি এখানে বসে দিচ্ছি। ঠিক আছে, এরপরে হলো 4 নাম্বার রিকোয়ারমেন্ট। 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স, প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে পিআই, কিভাবে পাবো, আর পিআই কিভাবে পাবো, টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দ্বারা ভাগ করবে। টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দ্বারা ভাগ করবে। টোটাল প্রেজেন্ট ভ্যালু কত, 2,92,577, আর এনসিও কত, 2 লাখ টাকা। ঠিক আছে, এনসিও 2 লাখ, 2,92,577 কে 2 লাখ দ্বারা আমরা ভাগ করতে, ভাগ করে আমাদের অ্যান্সার আসছে 1.46। ঠিক আছে, 1.46। সর্বশেষ চাইছে আইআরআর। তো আমরা দেখতেছি যে আমাদের এখানে এনপিভিটা পজিটিভ আসছে, এনপিভিটা পজিটিভ আসছে। আমরা শিখছি কি যে এনপিভি যদি পজিটিভ আসে তাহলে ডিসকাউন্ট রেটটা যা আছে সেটাকে বাড়াইতে হবে। এটা কত বাড়াবো, 10, 5 বা 15 বা 20 এরকম বাড়াবো, যেটা আছে তার সাথে আমরা আরো কিছু অ্যাড করবো। তাহলে আমরা দেখতেছি এখানে আমরা একটা রাউন্ড ফিগার 30 নিয়েছি, 8 অ্যাড করছি, তুমি চাইলে 10 অ্যাড করতে পারো, 10 অ্যাড করলে আমরা 32 নিয়েও করতে পারো। তো আমরা 30 দিয়ে দেখলাম যে 30 নেওয়ার কারণে আমরা দেখতেছি যে প্রেজেন্ট ভ্যালুটা আমাদের দাঁড়াইতেছে নেট প্রেজেন্ট ভ্যালু -1,566। 30 এর কম যদি 29 নাও তাও হওয়ার পসিবিলিটি আছে কি নাই সেটা অ্যান্সারটা দেখলে বলা যাবে যে অঙ্কের অ্যান্সারটা 29 হবে কি না। হবে না, কারণ আমার অ্যান্সারই বেড়েছে 29.69। তুমি যদি 29% দিয়েও করতা তাহলে এটা পজিটিভ বের হইতো, কিন্তু আমার তো টার্গেট কি নেগেটিভ বের করা। আমাদের টার্গেট হচ্ছে নেগেটিভ বের করা। তো 30 নিয়েও কিন্তু রিস্ক ছিল, কারণ 30-এ মাত্র -1,566 বেড়েছে। এই জন্য একটি স্ট্যান্ডার্ড হলো বাড়া বা কমা হলো 10%। ঠিক আছে, যদি দেখো যে 10% নিয়েও অনেক তফাৎ, মানে পজিটিভ বা নেগেটিভ হইতেছে না, তখন তুমি আরেকটু বেশি বাড়ায় নিবে। এই জন্য লাস্টের ঘর আইআরআর করার সময় অলওয়েজ পেন্সিল দিয়ে করবে 2টা ঘর, যতক্ষণ না পর্যন্ত তোমার কাঙ্ক্ষিত মান আসতেছে। অর্থাৎ এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হতে হবে, এটা নেগেটিভ হলে এটাকে পজিটিভ বানাইতে হবে। তো এইরকম যতক্ষণ না পর্যন্ত হবে তোমার ততক্ষণ পর্যন্ত রেট চেঞ্জ করে করে ট্রায়াল দিতে হবে যে কততে আমার পজিটিভ বা নেগেটিভ যেটা প্রয়োজন সেটা হয়। আমরা পেলাম -1,566 টাকার এনপিভি, এটা হলো নেগেটিভ এনপিভি আর এটা হলো পজিটিভ এনপিভি। তাহলে পজিটিভ এনপিভি কে আমরা সি ধরি আর নেগেটিভ এনপিভি কে আমরা ডি ধরি, এবং ডিসকাউন্ট রেট যেটা ছোট অর্থাৎ 12% সেটাকে আমরা এ ধরবো, আর যেটা বড় সেটাকে আমরা বি ধরবো। 12, 30 পজিটিভ এনপিভি, নেগেটিভ, এই ভ্যালুগুলো আমরা জাস্ট সূত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, সূত্রের মধ্যে বেশি আমরা যোগ বিয়োগ করছি, করে এটার ভাগফল হয়েছে
এইটা ডিভাইডেড বাই দুটার যোগফল। যোগ কেন হয়েছে, যে এখানে মাইনাস আর এই যে এখানে একটা মাইনাস আছে, দুটো মিলে এখানে প্লাস সাইন আসছে। তাহলে এখানকার ভ্যালু 0.9834 আর এখানে হলো 18%, 12%। এই দুটাকে গুণ করে তারপরে যোগ করবো। আগে যোগ গুণ করবা না কেউ, আগে গুণ করবা তারপরে যোগ করবা। তো অ্যান্সার দেখাই দিয়েছে 16। ব্যাপার কি এখানে লিখে রাখছি, এখানে মানে ভুল হয়েছে, এটা হবে না। হ্যাঁ 16ই হবে, 16%। তাহলে আমাদের ওই 29, 28 বা 27, 26, 20-এও হইলে হইতে পারত, 20-এও হইতে পারে, 20 নিলেও অঙ্ক হইতে পারে, কারণ তোমার তো অ্যান্সার 16। তার মানে কি 16 থেকে 16, 17, 16 বাদে 17, 18, 19, 20, 21, 22, 23 যাই ধরো না কেন, এই ভ্যালুটা নেগেটিভ আসবে। ঠিক আছে, আমার মনে হয় কোনো এক জায়গায় ক্যালকুলেশন হতে ভুল হয়েছে একটু কেউ। আচ্ছা আমি করতেছি, এখানে 16 তো আইডিই করা যায়, কারণ 30-এ যেহেতু মাইনাস সামথিং, অত বেশিও না, 30-এর কাছাকাছি কোন একটা রেজাল্ট হওয়ার কথা ছিল, 16 হওয়ার কথা না। তারপরে আমি দেখি 18 ইন্টু, এই তো ঠিকই আছে, 16 হবে না, 18-এর সাথে এটা গুণ করলে এটা হয় 98, 18 ইন্টু 0.9834, 17 তো ও একাই 17 হয়, বুঝছেন? আমি তো আগে জানি যে আমাদের দেখছেন আইডিয়াও করা যায় যে তুমি 30-এ এই সামান্য পার্থক্য আর 12-তে অনেক পার্থক্য, তাহলে রেজাল্ট অবশ্যই 30-এর কাছাকাছি হবে, 12-এর কাছাকাছি হবে না। তাহলে এখানে 17.70, তার সাথে তুমি যোগ করতেছো 12, 29.70। ঠিক আছে, এবার তুমি কাছাকাছি সামান্য একটু চেঞ্জ, সমস্যা নেই। এটা তুমি অ্যান্সার আমাদের 29.70, এটার অ্যান্সারটা ভুল ছিল এখানে, ক্যালকুলেশনের ভুল হয়েছিল। তাহলে এটা কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা কি করব, পরবর্তী যেই কোশ্চেন সেটাতে যাব। এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে এটা একবার না, এই চ্যাপ্টারটা একাধিকবার আছে। ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একাধিকবার এই চ্যাপ্টারটা আছে। একবার বাদ দিয়ে পার পাবা না, পরের বার ঠিকই করতে হবে। এই জন্য একবার একটু কষ্ট করলেও হবে, করে থার্ড ইয়ার যারা মার্কেটিং থার্ড ইয়ার আবার পাবা, আর যারা এখন থার্ড ইয়ারে আসো ম্যানেজমেন্ট, ওরা আবার ফোর্থ ইয়ারে পাবা। আর যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থেকে থাকবো ফিনান্সে, তারা তো পাবাই। আর একবার হলে বাদ স্কিপ করা যেত, অনেকের কাছে কঠিন মনে হয়েছে। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট সব জায়গার জন্য, শুধু এই ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষার জন্য না, সব ক্ষেত্রে এই চ্যাপ্টারটা কাজে লাগবে। জবের সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন এবং ওইখান থেকে কোশ্চেন। 18 নাম্বার অঙ্কটা দেখতেছি আমরা। From the information of Johnny Company, জনি কোম্পানির আমাদের পেব্যাক পিরিয়ড, এনপিভি এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর বের করতে বলছে। বুঝতে পারছি, তিনটা রিকোয়ারমেন্ট চাইছে আমাকে। তা আমরা যেহেতু কোশ্চেনে এনপিভি আইআরআর চাইছে, এগুলো সবই ডিসকাউন্টিং মেথড, শুধু নন ডিসকাউন্টিং মেথড একটা আছে, সেটা হলো পেব্যাক পিরিয়ড। এখানে কোনো ডিসকাউন্টিং লাগে না, অর্থাৎ সিসিএফএটি পর্যন্ত পড়লেই হয়ে যায়। কিন্তু বাকি দুইটা রিকোয়ারমেন্ট ডিসকাউন্টিং মেথড, যেখানে কিনা আমাকে অবশ্যই ডিসকাউন্ট ফ্যাক্টর রেডি করে তার সাথে সিএফএটি গুণ করে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করবো, এবং তার প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে আমরা রিকোয়ারমেন্টটা কমপ্লিট করবো। প্রেজেন্ট ভ্যালু ছাড়া আমি রিকোয়ারমেন্ট পরের ভিডিওতে কমপ্লিট করতে পারবো না। তাহলে সেই অনুযায়ী আমাকে সেম আবার আগের মতোই ঘরটা করতে হবে। তার আগে আমরা দেখি এই কোম্পানির টোটাল যে ইকুইপমেন্ট কিনছে, একটা ইকুইপমেন্ট নিয়েছে বা মেশিনারি নিয়েছে, তার টোটাল খরচটা সেটা কোশ্চেনে দেওয়া ছিল না, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আমাদের খরচ দেওয়া ছিল, সেগুলোকে আমরা প্রথমে একসাথে করব। পারচেজ প্রাইস অফ
মেশিন 2 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনছে এবং এটার আমদানি শুল্ক দেওয়া হয়েছে 30,000 টাকা, বহন খরচ দেওয়া হয়েছে 7,000 টাকা, আর এটা ইনস্টল করতে যে খরচ হচ্ছে 13,000 টাকা। তাহলে মোট তাদের খরচ দাঁড়াইতেছে 2,50,000 টাকা তাদের মোট খরচ একটা মেশিনের। এই খরচের সাথে আমরা অ্যাড করবো ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন। তাহলে কোম্পানি মোট কত টাকা বিনিয়োগ করলো একটা মেশিনের পিছনে, সেই খরচটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন, বেজ অন ডিপ্রিসিয়েশন কত বের হলো? 2,50,000 টাকা। আর ওয়ার্কিং ক্যাপিটালটা আলাদা রাখতে হবে, কারণ ওয়ার্কিং ক্যাপিটালের উপর কোনো সময় অবচয় হয় না। ওয়ার্কিং ক্যাপিটালের আগ পর্যন্ত যত খরচ আছে সবগুলো খরচ যোগ করলে যেটা পাই সেটা হলো বেস অন ডিপ্রিসিয়েশন অ্যাসেট, অর্থাৎ অ্যাসেটের অবচয় যোগ্য মূল্য পাই। এই অবচয় যোগ্য মূল্যের সাথে আমরা যদি কি যোগ করি, ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করি, তাহলে আমরা পাবো কোম্পানির নিট ক্যাশ আউটলে পাবো। ঠিক আছে, মোট বিনিয়োগ কত। তো সেটাই আমরা বের করে নিলাম। এরপরে আমরা আগের মতো এই ক্যাশ ফ্লো গুলো বসাবো, ইয়ার গুলো বসাবো, এবং এখানে আমাদের ক্যাশ ফ্লো ছিল সেগুলো আমরা বসালাম। অবচয় তো অবশ্যই বের করতে হবে, অবচয়ে কোনো ভগ্নাংশ মূল্য ছিল না। তাহলে আমরা এখানে 2.5 লাখ টাকা আমরা দেখছি যে ডিপ্রিসিয়েবল ভ্যালু পেয়েছি, সেটাকে আমরা 5 বছর ছিল অঙ্কে 50,000 টাকা অবচয় আসছে। এই ভ্যালুগুলো থেকে আমরা অবচয়গুলো বাদ দিতেছি, বাদ দিয়ে পাইতেছি ইবিটি। ইবিটির উপরে আমরা 30% ট্যাক্স ধরছি, 30,000-এ 30-90, 20,000-এ 30%, 6,000, 40,000-এ 30%, 3-4-12,000, এইভাবে আমরা পর্যায়ক্রমে ট্যাক্স বের করলাম। ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দিয়েছি, ইবিটির সাথে ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করছি, হয়েছে সিএফএটি। এটার আমরা কিউমুলেটিভ করবো, কারণ স্যার কথা বোঝা যাচ্ছে না। এরপরে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর বসাবো। সবার কি সেম? জি স্যার, কথা বোঝা যাচ্ছে না স্যার। যদি সবার সমস্যা হয় তাহলে আমার এখানে বাকিরা শুনতে পাও? স্যার শুনতে পাও? কথা শোনা যায় না স্যার। আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর 10% এর ফ্যাক্টর গুলো বসাবো। 10% এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে শেষে এই 10% এর ফ্যাক্টর গুলো কিভাবে বের করবো? 1 ডিভাইডেড বাই 1.10 পাওয়ার 1 দিলে ফার্স্ট ইয়ারের বের হবে, পাওয়ার 2 দিলে সেকেন্ড ইয়ার বের হবে। এভাবে পাওয়ার চেঞ্জ করে করে করা যায়, এবং শর্টকাটে কিভাবে করা যায় সেটাও আমরা আগে বলে দিয়েছি, বারবার পাওয়ার চেঞ্জ না করে অন্যভাবে করা যায়। তাহলে ওটা আমরা বললাম না আজকে। তো এই ভ্যালুগুলোর সাথে আমরা এই যে সিএফএটি গুণ করব, করলে আমাদের আসতেছে প্রেজেন্ট ভ্যালু আসবে। ঠিক আছে, এবং আরেকটা ডিসকাউন্ট ফ্যাক্টর কেন আনছে, আমাদের কোশ্চেনে আইআরআর চাইছে, এই জন্য আমাকে আরেকটা ডিসকাউন্ট ফ্যাক্টর আনতে হবে। এবং এখানে দেখো এনপিভিটা কিন্তু পজিটিভ আসছিল 9,100, সরি 9,011 আসছিল এনপিভি পজিটিভ। তার মানে কি তুমি তোমার কিন্তু এই দুইটা রেজাল্টের মধ্যে আগেরটা যেমন ছিল 90, স্যার কথা বোঝা যায় না। ব্যালেন্স কথা বলছো না স্যার না, নেট প্রবলেম করছে মনে হয়, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। শেষ 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 মুহূর্তে এসে সমস্যা।
ক্লাস প্রায় অর্ধেক ক্লাস হয়ে গেছে। আচ্ছা দেখো, তো এইটার এই দুইটা ব্যালেন্সের ডিস্টেন্স তত একটা বেশি না, মাত্র 9,011 টাকা। তুমি তাহলে সামান্য কিছু বাড়ালেই তোমার এই ভ্যালুটাকে নেগেটিভ। শোনা যায় না স্যার। তুমি 12 নিলেও আমরা করলাম 30,000 মাইনাস 30,085। কি জি সাউন্ডে স্যার। প্রবলেম হয়ে দিচ্ছে না? এই তো রেকর্ডিং অফ করে রাখছি, ভালো হয়েছে। তাহলে আমরা এখানে যদি শেষের বছর আমাদের জাস্ট খালি ওয়ার্কিং ক্যাপিটাল হবে, এই ওয়ার্কিং ক্যাপিটালে যদি স্যালারি ভ্যালু থাকতো তাহলে আমরা এটাকে এর সাথে অ্যাড করে দিতাম, ঠিক আছে, একত্রে করে আমরা এখানে বসাতাম। যেহেতু একটা মান অর্থাৎ শুধু ওয়ার্কিং ক্যাপিটাল কোশ্চেনে আছে, এই জন্য আমরা জাস্ট খালি ওয়ার্কিং ক্যাপিটালটা অলওয়েজ CF80 এর ঘরে বলতে হবে, এর আগে কোনো ঘরে এটা বলবে না, পরেও কোনো ঘরে পরে বলবে, কাজ করে বলবে, কিন্তু ডিরেক্ট আমরা এখানে CF80 ঘরে বসাই দিব। তাহলে খেয়াল করি যে আমরা যেগুলো পাইছি সেগুলো আমরা এখানে বসাই দিচ্ছি, বসানোর পর আমরা দেখতেছি 4.07 বের হয়েছে। 4.07 টোটাল আমার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, কিন্তু আমরা বিনিয়োগের টাকাটা উঠে আনতে পারতেছি 4.07 ইয়ারে। বুঝতে পারছি? এটা ছিল পেব্যাক পিরিয়ড। 2 নাম্বার রিকোয়ারমেন্টটা ছিল আমাদের এনপিভি, সেকেন্ড রিকোয়ারমেন্টটা ছিল আমাদের এনপিভি। তো এনপিভির রেজাল্ট আমরা তো এখানে শখের মধ্যে পড়ে রাখছি, টোটাল প্রেজেন্টের থেকে এনসিও বাদ দিয়ে আমরা বের করছি এনপিভি, এই এনপিভিটা এখানে আমরা বসাই দিচ্ছি। এবং সর্বশেষ ছিল আইআরআর, ওই আইআরআর আগের মতোই আমরা রেট তো এখানে দুইটা, একটা হলো 10%, একটা হলো 15%। 10% হলো এর মান আর 15% হলো বি এর মান। এনপিভি পজিটিভ যেটা বের হয়েছে সেটা হলো সি এর মান, যে এনপিভিটা নেগেটিভ বের হয়েছে তার মান হলো, তাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। বুঝতে পারছি? এইগুলো আমরা বসানোর পরে আমাদের রেজাল্ট আসছে 11.15। তার মানে কি, তুমি যদি এখানে 12 নিয়েও করো, 10-এর মানে 15 না নিয়ে 12 নিয়েও করো, তাও এটা নেগেটিভ ভ্যালু আসবে। ঠিক আছে? অর্থাৎ এখানে যেমন 30,000 টাকা নেগেটিভ আসছে, এখানে আরো কম নেগেটিভ আসবে, এত টাকা নেগেটিভ আসবে না। আমাদের দুইটা অঙ্ক হলো আজকে। আমরা এখন 19 নাম্বার অঙ্কটা দেখব। দেখো 19-এর নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক মাত্র করে ফেলছি। আমরা আজকে শুরুর অঙ্ক দেওয়া নাই, আমরা বলছি যখন প্রশ্নে তখন আমরা যে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে সেই এই ক্যাশ ফ্লোটা কি ধরনের ক্যাশ ফ্লো সেটাও প্রশ্নে স্পষ্ট বলে নাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি ধরবো, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ধরবো, অর্থাৎ পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ প্রশ্নে দেওয়া আছে। দেখি আমরা প্রজেক্টের প্রথমে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ব্যয় করে তারা ব্যবসা শিখিয়ে দিয়েছে, এবং এই 40 প্রজেক্টটা নিতেছে তার মেয়াদ কাল হচ্ছে 5 বছর, এবং এটা ডিসকাউন্টিং রেট হচ্ছে 10%, অর্থাৎ প্রতি বছর 10% করে এটা ডিসকাউন্টিং হবে। ক্যাশ ফ্লো আর গিভেন, এখানে ক্যাশ ফ্লো বলছে, এবং কোন ধরনের ক্যাশ ফ্লো সেটা কোশ্চেনে স্পেসিফিক ভাবে বলে দেয় নাই। যেহেতু কোশ্চেনে ট্যাক্স রেট নাই, তাহলে আমরা এটাকে সিএবিএটি ধরবো। তাহলে আমাদের কাজ কিন্তু অনেকটাই কমে গেছে, যেটা কিনা অন্যান্য অঙ্কের মধ্যে আমরা দেখছি অনেকগুলো ভোট করতে হয়, এখানে কিন্তু ওইগুলো কিছুই করতে হয়নি। জাস্ট ইয়ার দেওয়া, ইয়ার বসাইছি, সিএফএটি বসালাম, ডিসকাউন্ট ফ্যাক্টর 10% যেটা হয় সেটা আমরা বসাইছি, এবং এই সিএফএটির সাথে এটা গুণ করে পিপি বের হয়েছে। আর তার কিউমুলেটিভ করবো, কেন তার কিউমুলেটিভ করবো, কোশ্চেনে আমাদের ডিসকাউন্টে ব্যক্ত করে এসেছে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু করার পর তার কিউমুলেটিভ, এই দুইটা ঘর এবং এই যে বছর, এই তিনটা ঘরের সমন্বয়ে আমাদের পেব্যাক পিরিয়ড বের করতে হবে। আমাদের বিনিয়োগ কত, 40,000, তাই তুমি এখানে 40,000 খোঁজো। 40,000 হচ্ছে এই যে 4 নাম্বার বছরের যেই সিপিভি, সেখানে আমাদের 40,000টা আছে। ঠিক আছে?
এটা হলো সি, এই যে 39,903 তার বছরটা হলো এর মান, এবং তার পরবর্তী বছরের পিভি হচ্ছে আমাদের ডি এর মান। বুঝতে পারছি? এখানে কিন্তু আমি লিখে দিই, এটা হলো সি, কি অবস্থা এমন এখন ফল মনে হয় চেঞ্জ করে। সি, এটা হলো ডি। ঠিক আছে, এই হলো আমাদের 20 নম্বর অঙ্কের সলিউশন। আমরা এখন 20 নম্বর অঙ্কের সলিউশন দেখব। 20, the details of investment proposals of the company are given below. প্রথমে কোম্পানির ইনিশিয়াল ক্যাশ আউটলে অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে, বছর দেওয়া আছে, তারপরে আমাদের দেওয়া আছে আর কি দেওয়া আছে, আমাদের স্ক্র্যাপ ভ্যালু কোনো অগ্রগতি মূল্য নাই, কস্ট অফ ক্যাপিটাল ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে 10% and tax rate 50%, and স্টেট লাইন বেসিসে আমাদের এসএলভি মিন্স স্টেট লাইন বেসিস ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় করা হয়। এখন সমস্যাটা হলো কোশ্চেনে কিন্তু ট্যাক্স রেট আছে, ট্যাক্স রেট থাকলেই যে সিএপিটি ধরতে হবে তাও কিন্তু না। ঠিক আছে, আমরা যে আগে যে অঙ্কগুলো করে আসছি ট্যাক্স রেট থাকতো আমরা কি করতাম, সিএপিটি ধরে আর সেখান থেকে অবচয় বাদ দিতাম, হয়তো ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতাম, হয়তো ইএটি, ইএটির সাথে অবচয় যোগ করে সিএপিটি তৈরি করতাম। কোশ্চেনে ট্যাক্স রেট থাকার সত্ত্বেও কোশ্চেনে আবার বলে দিয়েছে ক্যাশ ফ্লো গুলো আফটার ট্যাক্সে আছে, অর্থাৎ এই 50% এর কাজ তারা করেই রেজাল্টটা তোমাকে বের করে দিছে, তাহলে তোমাকে আর কষ্ট করে ওই করতে হবে না, কি বলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নতুন করে বানাইতে হবে না, কারণ তারা বানাই তোমাকে দিছে। এই 50% জাস্ট শো আপ, ঠিক আছে, জাস্ট দেখায় রাখছে 50% ট্যাক্স ছিল। এই এর কাজ কিন্তু তারা করেই সিএফএটি কোশ্চেনে দিয়ে দিছে, স্পষ্ট ভাবে লেখাই আছে সিএফএটি ক্যাশ ফ্লো আফটার। এর এখন আমরা কি করব, যে আমাদের এখানে 10% ইন্টারেস্ট রেট দেওয়া আছে, সরি ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে, এই ফ্যাক্টর গুলো আমরা এইখানে অঙ্কের মধ্যে বসাই দিব। 10% ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলো আমরা বসালাম। তারপরে আমরা এই যে সিএপিটি আছে আমাদের কোশ্চেনে, এই সিএপিটির সাথে এটাকে আমরা প্রথমে কিউমুলেটিভ করব। কেন কিউমুলেটিভ করব, কারণ আমাকে কোশ্চেনে চাওয়া হয়েছে, কোশ্চেনে চাওয়া হয়েছে পেব্যাক পিরিয়ড, এই জন্য এই সিএপিটি কে আমাকে কিউমুলেটিভ করতে হবে। 6, 6, 3, 9, 9, 2, 11, 11, 5, 16, 16, 5, 21,000 টাকা। বুঝতে পারছি? এরপরে আমরা অবচয়টা কেন আনলাম কোশ্চেনে, অবচয় কিন্তু আরো আগে হয় নাকি, কার আগে হয়, ওই তোমার ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থাকে, সেখান থেকে আমরা অবচয় বাদ দিয়ে আর্নিং বিফোর ট্যাক্স তৈরি করি। তো আমাদের ওই আগের পিছনের দিকে যাইতে হবে না, জাস্ট খালি আমরা অবচয়টা এই জন্যই আনছি আমাদের কোশ্চেনে এআরআর এবং আরওআই এই দুইটা জিনিস চাইছে। এই দুইটা জিনিস করতে হলে অবশ্যই আমাকে আমার ইএটি লাগবে, ইএটি ছাড়া আমি এই দুটো কমপ্লিট করতে পারতেছি। ইএটি ছাড়া তুমি এই দুটো রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে পারতেছি না। তুমি মনে এই দুইটা জিনিস খালি বাড়তি নিয়ে আসছো, বাড়তিও নাই, ওরা আগে বসে ওই মানে এগুলোর আগে বসে, সিএপিটির আগে বসে, এগুলো কিন্তু তুমি পরে আনছো। কেন? কারণ এই দুইটা ছাড়া তুমি এই রিকোয়ারমেন্ট 2 এবং 3 কমপ্লিট করতে পারবে না। কিন্তু পরের ক্রমান্বয় গুলো কিন্তু ঠিক আছে। দেখো সিএপিটি, তারপরে সিএপিটি বসাই, এরপরে ডিসকাউন্ট ফ্যাক্টর বসাই, পিবি বসাই, সিপিবি বসাই, এগুলো কিন্তু
এগুলো সবগুলোই আমাদের ঠিকঠাক বসাইছি। তোমরা যদি মনে করো না এটা ঝামেলা হইতেছে, তুমি একটা কাজ করতে পারো, এই দুইটা ঘর তুমি পরে রাখতে পারো, এই দুইটা ঘরকে তুমি পরে রাখলেও সমস্যা নাই, বুঝতে পারছো? তোমার যেভাবে সিরিয়াল ওইভাবেই তুমি রাখলা। সিএবিটির পরে সিএবিটি, তারপর ডিসকাউন্ট ফ্যাক্টর পিবি সিবিবি বাড়তি দুটো কেন করলা? কারণ আমাদের অঙ্কে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং এভারেজ রেট অফ রিটার্ন করতে গেলে আমার অবশ্যই ইএটি লাগবে। আর আমরা জানি সিএফএটি থেকে অবশ্যই যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? আর্নিং আফটার ট্যাক্স। কেন? কারণ হলো আমরা জানি যে আর্নিং আফটার ট্যাক্সের সাথে এই ডিপ্রিসিয়েশন যোগ করেই কিন্তু সিএফএটি হয়। প্রত্যেকটা ঘরে আমরা এই কাজগুলি আগে করে আসি, কিন্তু দেখাই আগে। এই যে আর্নিং ট্যাক্স কত? 21,000, আর ডিপ্রিসিয়েশন কত? 21 আর 50 মিলে হয় 71। এখন তোমার কোশ্চেনে আছে এটা, এবং তুমি এটাও বের করতে পারবা। এটা থেকে তুমি যখন এটা বাদ দিবে তখন তুমি আর্নিং আফটার ট্যাক্সটা পেয়ে যাবা, যেটা কিনা এখানে আমরা করে দেখাইছি। তো বেশি করে গেলাম। তাহলে এই গড়টা আমরা বাড়তি করে নিলাম। এই 6,000 থেকে অবচয় 2,000 বাদ দিয়েছি, 4,000 হয়েছে। 3,000 থেকে অবচয় 2,000 বাদ দিয়েছি 1,000, 2,000 থেকে 2,000 বাদ দিয়ে 0, 5,000 থেকে 2,000 বাদ দিয়ে 3,000, এটা 3,000, টোটালি এটি হচ্ছে 11,000। আমরা পেব্যাক পিরিয়ডের সূত্র লিখবো। পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে a প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তাহলে এখানে দেখি আমাদের বিনিয়োগ হচ্ছে কত? 10,000 টাকা বিনিয়োগ। কোশ্চেনের শুরুতে লেখা ছিল 10,000 বিনিয়োগ। 10,000 আমরা লিখলাম। 10,000-এর কাছাকাছি সিসিএবিটি কত? 9,000। তার মান 9,000 হচ্ছে সি এর মান, এবং 2 হচ্ছে এর মান। পরবর্তী বছরের সিএবিটি হচ্ছে ডি এর মান। এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে পেব্যাক পিরিয়ড আমরা বের করলাম। রিকোয়ারমেন্ট 1-এ 2.5 ইয়ার। 2 নম্বরে চাইছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট, এটাকে আর ও আই বলি। আর ও আই এর সূত্রে এভারেজ ইএটি বাই এনসি ইনটু 100। এভারেজ ইএটি কিভাবে পাবা? এই 11,000-কে টোটাল ইএটি-কে আবিষ্কার দ্বারা ভাগ করবা, 2,200 আসতেছে, এবং আমাদের কোম্পানির বিনিয়োগ হলো 10,000, ভাগ করলে আমরা পাইতেছি 22%। ঠিক আছে? আর যখন এভারেজ রেট অফ রিটার্ন বলবে তখন উপরে ঠিক থাকবে, নিচে এভারেজ ইনভেস্টমেন্ট আসবে। এভারেজ ইএটি উপরে বের করে রাখছি, কারণ আমরা নতুন করে করলাম না, এই 2,200 এখানে বসাই দিয়েছি। এভারেজ ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এনডব্লিউসি, অর্থাৎ নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কস্ট প্লাস সার্ভিস ভ্যালু ভাগ 2। আমাদের কস্ট বা বিনিয়োগ ছিল 10,000 টাকা, সূত্রের 2 দ্বারা ভাগ করলাম, মানে গড় বানাইতে হলে দুইটা অ্যামাউন্ট 5,000 টাকা আমাদের এখানে এভারেজ ইনভেস্টমেন্ট দাঁড়াই দিয়েছে। এভারেজ ইএটি হচ্ছে, এভারেজ রেট অফ রিটার্ন দাঁড়াই দিয়েছে 44%। 3 নম্বরে চাইছে এনপিভি, 4 নম্বরে এনপিভি চাইছে। এনপিভি যেখানে ভ্যালু 15,956, বিনিয়োগ করছি 10,000, এই দুটো বিয়োগ ফল হচ্ছে 5,956 টাকা। বুঝতে পারছো? সর্বশেষ চাওয়া হয়েছে আমাদের এই একটা ঘর বাড়তি করা লাগছে আমাকে। এটার কিউমুলেটিভ কোর্স 5,415, এটা এখানে দেখে বসাই দিচ্ছে। এটার সাথে আর যোগ করে করে এগুলো আসছে, প্রত্যেকটার সাথে আর যোগ করে। তাহলে ঠিক আছে, এইটা হবে আর এলো। আর এই পরবর্তী বছরের যে আছে সেটা হলো 3টা মান আমরা এখানে বসালে আমাদের ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডটা কমপ্লিট হবে। দেখো তাই করছি কিনা সবাই। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডটা 3 ইয়ার 10,000। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হলো, যে 3.17 ইয়ার বের হচ্ছে। এরপর একটু বড় আছে, এটা আমরা পরে দেখবো, ছোট কোনো অঙ্ক দেখাই কিনা। নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে শুরু করবো, দেখি ছোট যদি থাকে কোনো একটা।
একুশ বাইশ 23 24 পর্দা এটা 10 মিনিট হয়ে যাবে, রিকোয়ারমেন্ট মাত্র 2টা, একটু দেখায় দিই। পারচেজ অফ এনি মেশিন, একটা মেশিনের মূল্য হচ্ছে 4 লাখ। কোম্পানিতে বিনিয়োগ হলো 5 লাখ টাকা, আর অবচয় ধরবো হলো তার উপর 4 লাখের উপর, কারণ অবচয় কোনো সময় ওয়ার্কিং ক্যাপিটালের উপর ধরা হয় না। The machine will have the expected life 7 year, সেলভেজ ভ্যালু ছিল 15,000। তার উপর অবচয় ধরা যাবে না, 4 লাখ টাকা আবার অবচয় বাদ দিয়ে নিতে বাদ দিয়ে নিতে হবে, অর্থাৎ 3,85,000 টাকাকে 7 দিয়ে আমরা ভাগ করে প্রতি বছরের অবচয় পাবো। ওয়ার্কিং ক্যাপিটাল সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হয় ট্যাক্স ক্যাশ ফ্লো, নাম কি রে আমরা আর্নিং বিফোর ট্যাক্স। কোশ্চেনটা খেয়াল করে পড়বা, এখানে কিন্তু নিট কি ট্যাক্স ক্যাশ ফ্লো বলছে, অর্থাৎ ট্যাক্স পূর্ববর্তী মুনাফা, ট্যাক্স কর পরবর্তী মুনাফা, কর পূর্ববর্তী মুনাফাকে আমরা আর্নিং বিফোর ট্যাক্স বলি ইংলিশে। ঠিক আছে, এইটা দেওয়া আছে কোশ্চেন, যেটা বসালাম। ট্যাক্স 50% ট্যাক্স রেট দেওয়া ছিল কোশ্চেন, এই যে 50% করলাম, করার পর আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ আর্নিং আফটার ট্যাক্স, তার সাথে আমরা অবচয় যোগ করলে পাবো CFAT। অবচয়টা যে নিচে বের করছি 3,85,000-এর 7 দিয়ে ভাগ, যে ভগ্নাংশ মূল্য ছিল এই জন্য ওটা বাদ দিয়ে নিতে হয়েছে, আর এইরকম আসছে। আর এই যে এখানে আমরা বলছিলাম কি, যদি কোশ্চেনে স্যালারি ওয়ার্কিং ক্যাপিটাল দুইটাই থাকে তাহলে দুইটাকে একত্রে যোগ করে নিবে, যদি একত্রে করলে 1,15,000 দাঁড়াইতেছে। 1,15,000 কোন ঘরে CFAT-এর ঘরে সরাসরি বসায় দিবে। আর ফ্যাক্টরটা কিন্তু এইটার ফ্যাক্টর যা হবে এটার ফ্যাক্টর তাই হবে, কেন? কারণ এটাও 7 বছর, এটাও 7 বছর, পাওয়ার ওই 7 15% রেট ছিল, আমরা CFAT-র সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে পিবি পাইছি। ঠিক আছে, সবগুলো পিবি যোগ করলে পাবো টোটাল প্রেজেন্ট ভ্যালু। কোশ্চেনে বিনিয়োগ ছিল 5 লাখ, কিভাবে 5 লাখ? 4 লাখ কস্ট আর 1 লাখ হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এই টোটাল হলো 5 লাখ। তাহলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু দাঁড়ালো 8,613 টাকা। ঠিক আছে, যেটা কিনা আমাদের রিকোয়ারমেন্টে চাইছে নিট প্রেজেন্ট ভ্যালু, এটা কিন্তু এই ছকের মধ্যেই হয়ে গেছে। নিট প্রেজেন্ট ভ্যালু 8,613 টাকা। এই জন্য আমরা দেখে জাস্ট এখানে নাম লিখে বসায় দিচ্ছি। আর চাইছি কি পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তাহলে এই দুটাকে ভাগ করে দিলে আমাদের পিআই বের হয়ে যাবে। 5,08,613-কে 5 লাখ দিয়ে ভাগ করলে তুমি প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা খুঁজে পাইবে। বুঝতে পারছি? এই পর্যন্ত শেষ। আমরা একটু মান করে রাখি, তাহলে ভুলে যাবো যে এটা যে কমপ্লিট হয়েছে। তোমরা একটু করো স্ক্রিনশট।